আজকে আমাদের আলোচনার বিষয় হলো নম্বর সিস্টেমে নম্বরের ক্লাসিফিকেশন বা সংখ্যার শ্রেণীবিভাগ। সংখ্যাকে কত রকম ভাবে আমরা ভাগ করতে পারি, তার উপরে কিরকম ভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেই নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা হবে। আমরা জানি মূলত সংখ্যা অনেক রকমের ভাগে আমরা পড়ব। প্রথম ভাগে একটা আমরা পড়ব দশমিক সংখ্যা পড়ব, আর একটা পূর্ণ সংখ্যা পড়ব। একটা পড়ব আমরা দশমিক সংখ্যা, আর একটা পড়ব আমরা পূর্ণ সংখ্যা। সংখ্যাকে প্রথমে আমরা ভাগ করব দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। আমরা সবাই জানি 5, 7, 9, 13, এগুলো সবকে আমরা বলবো গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এগুলোকে আমরা কি বলবো? গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা। যদি এরকম ভাবে আমি লেখার চেষ্টা করি 2.53, 7.2, 0.05, এগুলো কিন্তু একটা গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা নয়, গোটা সংখ্যা নয়। এদেরকে বলবো আমরা দশমিক সংখ্যা। এদেরকে আমরা কি বলবো? দশমিক সংখ্যা বলবো আমরা। এই দশমিক সংখ্যার ভাগটা আমরা দেখব। এবারে আমরা দেখব দশমিক সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়। দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার বলা হয়, একে আমরা দুভাগে ভাগ করব। একটা হবে সসীম, আর একটা হবে অসীম। এটা টার্মিনেটিং বলা হয়, এটাকে নন টার্মিনেটিং বলা হয়। সসীম মানে যদি আমি লিখি 5/2, অর্থাৎ 5কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে উত্তর বেরোবে 2.5। ভাগটা কেটে যাবে। 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দুনে 4, 1.0, 2 5-এ 10, ভাগটা কেটে যাবে। আমি যদি আরেকটা লিখি 10/3, অর্থাৎ 10কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, 10কে যদি 3 দিয়ে ভাগ দিই, 3 3-এ 9, 1 নামবে 0.0, 3 3-এ 9, আবার 1 নামবে 0, 3 3-এ 9, আবার 1 নামবে 0, 3 3-এ 9, 1 নামবে 0, এইরকম চলতে থাকবে। অর্থাৎ এর উত্তরটা হবে 0.333 এইরকম, শেষ হবে না। একে আমরা বলি অসীম দশমিক ভগ্নাংশ। একে আমরা কি বলি? অসীম দশমিক ভগ্নাংশ। তো এইটাকে আমরা লিখবো কি করে? 3 তো শেষ হবে না, একে লিখবো কি করে আমরা? এবং একে ভগ্নাংশ আকারে ও লেখা যেতে পারে, ভগ্নাংশ আকারেও লেখা যেতে পারে। একে লেখা হয় সংক্ষেপে কিরকম করে? 0.33 মাথায় ডট দিতে পারো, বা 0.33 মাথায় বার দিতে পারো। আশা করছি বোঝা গেছে। এটা আমরা সবাই জানি, নিচু ক্লাসে পড়েওছি। তাহলে 0.3 বার বলা হয়। এই সসীম পার্টটা তো বোঝা গেছে। এই অসীমের এই যে আমরা রিপিটিং দিচ্ছি, এই রিপিটিং অনেক সময় রিপিট হয় না। যেরকম কোনো কোনো ভাগের ক্ষেত্রে দেখা যায় যে 0.444 রিপিট হচ্ছে। আবার কোনো কোনো ভাগের ক্ষেত্রে এরকম হতে পারে 421, 421, 421, অর্থাৎ তিনটা তিনটা করে রিপিট আসছে। আবার অনেক ভাগ দেখা যায় 2.3217090125, মানে কোনো জিনিসেরই রিপিট হবে না। অসীমই, ভাগ কাটবে না, কিন্তু কোনো একটা সংখ্যার এখানে রিপিটেশন হবে না, পুনরাবৃত্তি হবে না। এর উপরে ভিত্তি করে আমরা
এই যে অসীম দশমিক ভগ্নাংশ, একেও আমরা দুভাগে ভাগ করেছি। একটা ভাগ হবে আবৃত বা রেকারিং একে বলা হয়, বা রিপিটিং বলা হয়। একে রেকারিং বলা হয় বা রিপিটিং বলা হয়। আরেকটা হচ্ছে অনাবৃত, একে বলা হয় নন রিপিটিং বা নন রেকারিং বলা হয়। তাহলে আবৃত বা রেকারিং বা রিপিট কোনগুলো হবে? এইটা আর এইটা। আর অনাবৃত বা নন রেকারিং কোনগুলো হবে? এইটা, যার মধ্যে কোনো রিপিট আসছে না। তো এই দুটোকে আমরা, যেগুলো রিপিট আসছে, এইদেরকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারবো এবং সংখ্যা রেখায় বসাতেও পারবো। কিরকম করে? না, এগুলোর মাথায় আমরা ডট বা বার দিতে পারবো, 0.421 এরকম বার দিতে পারবো। কিন্তু এটাকে এরকম বার দেওয়া যাবে না, এইটাকে সংখ্যা রেখায় ভাগ দেওয়া যাবে না। যে অনাবৃত যে থাকবে, অনাবৃতকে সংখ্যা রেখায় ভাগ দেওয়া যাবে না। আশা করছি এইটুকু বোঝা গেছে। এরপরে আমরা দেখব অনাবৃতকে কি করে ভগ্নাংশে পরিণত করা যাবে। যদি দেওয়া থাকে 0.92, 2 এর মাথায় ডট দেওয়া আছে বা শুধু 2 এর মাথায় বার দেওয়া আছে, এইটাকে আমি ভগ্নাংশে কি করে প্রকাশ করব? না, নিয়ম হচ্ছে একদম প্রথম থেকে মোট পুরো সংখ্যাটা লিখে দিব, পুরো এক একটা অঙ্ক 0.92 লিখে দিব, মাইনাস, তারপরে কি বাদ দিব? না, কার কার মাথায় বার নেই, বার নেই কার কার মাথায়, 0 আর 9 এর মাথায় বার নেই। তারপরে কি করব আমরা? না, দশমিকের পরে যতটা সংখ্যার উপরে বার আছে ততটা 9 বসাবো। একটাই 2 এর উপরে বার আছে, তাই একটা 9 হবে। আর দশমিকের পরে যতটা অঙ্কের উপরে তোমার বার নেই, তার বদলে ততটা 0 বসবে। দশমিকের পর একটাই অঙ্ক 9 আছে যার মাথায় বার নেই, তাই এখানে একটাই 0 হবে। 92 থেকে 9 বাদ গেলে, 12 থেকে 9 গেলে 3, 8, 83/90 হয়ে গেল। দশমিকে প্রকাশ করা হয়ে গেল। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। এটা ছিল আমাদের কি করে একটা আবৃত বা রেকারিং দশমিক ভগ্নাংশকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারবো। এটা আমাদের অনেক জায়গায় ইউজে হবে। এরপরে আমরা দেখব সংখ্যাকে আর কত ভাগে ভাগ করা যায়। যেমন রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এই সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারবো। একটা হবে মূলদ সংখ্যা, একটা হবে মূলদ সংখ্যা, আর একটা হবে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে রেশনাল নাম্বার আর অমূলদ সংখ্যাকে ইররেশনাল নাম্বার বলা হয়। মূলদ সংখ্যা চিনব কি করে? না, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, যাদেরকে p/q আকারে প্রকাশ করতে পারবো, এবং যেখানে p আর q দুটোই হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, মানে গোটা সংখ্যা হতে হবে। ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা হলে চলবে না, গোটা সংখ্যা 1, 2, 3, 4, 5, 7, -7, -2 এগুলো হতে হবে, গোটা সংখ্যা হতে হবে, কোনো দশমিক বা ভগ্নাংশ হতে পারবে না। pq কি হবে? না, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হবে। পূর্ণ সংখ্যা মানে বোঝা গেছে। আর একটা শর্ত হচ্ছে কিউ এর মান নট ইকুয়াল 0, মানে কিউ এর মান 0 হবে না।
অন্য কিছু হতে পারে, কিউ এর মান 0 হতে পারবে না, তবে তাদেরকে আমরা মূলত সংখ্যা বলবো। যেমন যদি আমি বলি 7, 7 কি মূলত সংখ্যা? হ্যাঁ, 7 মূলত সংখ্যা, কারণ 7 এর নিচে আমরা 1 লিখতে পারি। 0 মূলত সংখ্যা? হ্যাঁ, কারণ 0 এর নিচে 1 লিখতে পারি। কিন্তু 1 এর নিচে 0 লেখা চলবে না, কারণ কিউটা 0 হবে না, তাই এটা হবে না। আর কি লিখতে পারি? আর অনেক আছে, -3/7 লিখতে পারি। p/q আকারে প্রকাশ করতে পারি এগুলোকে আমরা মূলত সংখ্যা বলবো। অমূলত সংখ্যা যাদের p/q আকারে আমরা প্রকাশ করতে পারি না, যেমন আমরা যে একটু আগে দেখলাম নন রিপিটিং, যেগুলো রিপিট হচ্ছে না, অনাবৃত দশমিক সংখ্যা যেগুলো নন রেকারিং, যেমন 0.2134692091 ... রিপিট হবে না। যদি রিপিট হয়ে যেত তাহলে আমরা বার লাগিয়ে তাকে ভগ্নাংশে পরিণত করতে পারতাম, p/q আকারে প্রকাশ করতে পারতাম। যদি আমি বলি এখানে কি বলবো, 0.92 বার, এটাও রেকারিং হবে, কারণ একটু আগে আমরা করে দেখেছি। এটা মূলত হবে, একটু আগে আমরা করে দেখেছি। একে বার করা যাবে, কত হবে না, এটাকে আমরা বার করে দেখেছি, 92 - 9, 92 - 9/90, এটা আমরা করে দেখেছি একটু আগে। তাই বার লাগালেও মূলত সংখ্যা হয়ে যাবে, কিন্তু এই যে নন রিপিটিং, এগুলো p/q আকারে প্রকাশ করতে পারবো না। যেমন পাই আমরা জানি, পাই আমরা লিখে দিই 22/7, কিন্তু পাই এর মান 22/7 নয়, পাই এর মানটা 22/7 কাছাকাছি, পাই এর মানটা 22/7 কাছাকাছি। পাই এর মানও এইরকমই নন রিপিটিং চলবে, 22/7 আমরা ধরিনি, কিন্তু 22/7 নয়। তাই আমরা পাইকে কোন শ্রেণীতে রাখবো? আমরা পাইকে রাখবো অমূলধর শ্রেণীতে রাখবো, কিন্তু শুধু যে সংখ্যা 22/7কে রাখবো মূলধর সংখ্যার শ্রেণীতে। এই ছিল মূলধর সংখ্যা ও অমূলধর সংখ্যা, এই দুটো সম্পর্কে বোঝা গেছে। তারপর আমরা দেখব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা বোঝানোর জন্য এরকম সংখ্যা রেখা আঁকি, মাঝখানে 0 থাকে, যত এদিকে যাব সব +1 +2 +3 প্লাস ইনফিনিটিভ, আর যত বাম দিকে আসবে -1 -2 -3 ইনফিনিটিভ। এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যার সিরিজ বা পূর্ণ সংখ্যার শ্রেণী একে বলা হয়। শূন্য পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য না প্লাস হবে না মাইনাস হবে। আশা করছি বোঝা গেছে। পূর্ণ সংখ্যার পর আমরা কি দেখব? অখণ্ড সংখ্যা দেখব বা হোল নাম্বার। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। অখণ্ড সংখ্যা কি না, অখণ্ড সংখ্যার সিরিজে আমরা সব 0 আর সব পজিটিভ পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা রাখবো। 0 1 2 3 4, এগুলো হয়ে যাবে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। 0 কে যদি রেখে দিই সেটা হয়ে যাবে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এরপরে আমরা দেখব সংখ্যার আর কি কি ভাগ হয় না, একটা ভাগ হয় যোগ্য সংখ্যা, যোগ্য বা ইভেন নাম্বার।
যোগ্য বা ইভেন নাম্বার। যোগ্য বা ইভেন নাম্বার বা একে আমরা জোড় সংখ্যা বলতে পারি। কি করে চিনবো? না, যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়, মানে যেসব সংখ্যা পুরোপুরি 2 দ্বারা ভাগ যাবে সেই সব সংখ্যাকে আমরা বলবো ইভেন নাম্বার বা যোগ্য সংখ্যা। যেমন 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে, 12 হবে, এরা সব 2 দিয়ে ভাগ যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে অযোগ্য বা ওড নাম্বার। অযোগ্য বা ওড নাম্বার, অযোগ্য বা ওড মানে যেগুলো 2 দিয়ে ভাগ যাবে না, যেগুলো 2 দিয়ে ভাগ যাবে না। যেমন 3, 7, 9, 13, 17, 11 ইত্যাদি, এগুলো হবে অযোগ্য সংখ্যা। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে কোন সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা। তাহলে আমরা যদি বলো 2 দিয়ে ভাগ যায় তাহলে সেটা ইভেন নাম্বার বা যোগ্য সংখ্যা হবে। যদি 2 দিয়ে ভাগ না যায় তাহলে আমরা বলবো অযোগ্য সংখ্যা বা ওড নাম্বার হবে। কিছু উদাহরণ আমরা দেখে নিই। যেমন ধরে দেওয়া থাকবে 90321 স্টার, এই পুরো সংখ্যাটা একটি যোগ্য সংখ্যা। এটা কি সংখ্যা? যোগ্য সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে স্টারের সম্ভাব্য মান কি কি, কতগুলি মান হতে পারে, স্টারের মান কতগুলি হতে পারে? তাহলে কি বলতে হবে? স্টার এর সম্ভাব্য মান কি কি হতে পারে? এত বড় সংখ্যা আছে আমাদের বলে দিয়েছি যোগ্য সংখ্যা, তাহলে স্টারের মান কি কি হতে পারে? আমরা জানি এই সংখ্যা নিয়ে কোনো আমাদের কিছু দেখার দরকার নেই, আমরা দেখবো লাস্ট ডিজিটকে। কারণ আমরা জানি যোগ্য সংখ্যা মানে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। 2 এর ডিভিজিবিলিটি রুলতে আমরা জেনেছি কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা তার জন্য আমাকে শুধু তার শেষের অঙ্কটাকে চেক করতে হয়। আমরা 0 থেকে শুরু করি, স্টারের জায়গায় যদি 0 বসাই, 0 2 দিয়ে ভাগ যায়। স্টারের জায়গায় 1 বসালে ভাগ যাবে না, স্টারের জায়গায় 2 বসালে ভাগ যাবে, 4 বসালে ভাগ যাবে, 3 বসালে 3 2 দিয়ে ভাগ যায় না, তেমনি 5 বসালে ভাগ যায় না, 6 দিয়ে 2 ভাগ যায়, তারপরে 8 2 ভাগ করে, ব্যাস। কারণ আমাকে একটা করে অঙ্ক বসাতে হবে, দুটো করে অঙ্ক বসানো চলবে না, কারণ এটা বলে দেবে যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা, এটা বলে দিবে যে 6 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা, বা অপশন থেকে মানগুলো থাকবে তা থেকে বুঝতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 1 2 1 2 3 4 5, স্টারের জায়গায় সম্ভাব্য 5টা মান হতে পারে, 5টা মান বসালেই সংখ্যাটা যোগ্য সংখ্যা হবে। তাহলে স্টারের সম্ভাব্য মান কতগুলো হবে? 5 হবে, বা 5টি হবে। বা যদি প্রশ্ন থাকে স্টারের সম্ভাব্য মানগুলির সমষ্টি কত হবে, মানে এগুলোর সবার যোগফল নিতে হবে। স্টারের যতগুলো মান হবে সবার সমষ্টি মানে যোগফল বের করতে হবে, তাহলে এগুলোকে আমাদেরকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। এগুলোকে যোগ করলে কি হবে? 8 2 10, 10 20। বা বলবে স্টারের সম্ভাব্য মানগুলির মধ্যে সবচেয়ে বড় বা বৃহত্তম মান আর সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মান 0, এই দুটার বিয়োগফল বের করো। 8 - 0 0 হবে, সরি 8 - 0 8 হবে। বা এদের সবার গুণফল বের করতে বলবে, এগুলো সবাইকে গুণ করে দিতে হবে, গুণফল তো 0ই হবে আমরা জানি, কারণ একটা 0 আছে সিরিজে। আশা করছি যোগ্য সংখ্যা নেওয়ার কোনো অসুবিধা হবে না। একইভাবে অযোগ্য সংখ্যা থেকেও প্রশ্ন দিতে পারে, যেটি কখনো অযোগ্য হবে না তার কিছু মান দিয়ে দিবে। এটা একটা সংখ্যা দেওয়া আছে,
বলে দিবে। যে এটি স্টারের মান কি কি হলে এই সংখ্যাটি অযোগ্য হবে। স্টারের মান কি কি হলে আমি 0 বসাবো, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, যোগ্য হয়ে যাবে, এটা নেওয়া চলবে না। 1 বসালে ভাগ হয় না, মানে অযোগ্য হয়ে যাবে। 3 বসালে ভাগ হয় না, অযোগ্য হয়ে যাবে। 5 বসালে ভাগ হয় না, অযোগ্য হয়ে যাবে। 7 বসালে ভাগ হয় না, অযোগ্য হবে। 9 বসালে ভাগ হয় না, অযোগ্য হবে। 1, 3, 5, 7, 9 এগুলো বসালে এগুলো 2 দিয়ে ভাগ যায় না, এগুলো 2 দিয়ে ভাগ যায় না, তাই এগুলো অযোগ্য হবে। তাই স্টারের জায়গায় 1টা 2টা 3টা 4টা 5টা 5 প্রকার মান বসালে 1, 3, 5, 7, 9 বসালে তবে এটা অযোগ্য সংখ্যা হবে। এরকম প্রশ্ন আসতে পারে, বলবে যে স্টারের মান কি কি হলে অযোগ্য হবে, বা স্টারের মানগুলির মধ্যে তার বৃহত্তম আর ক্ষুদ্রতম মান বলো যার জন্য সংখ্যাটা অযোগ্য হবে। না, বৃহত্তম মান 9 বসালেও অযোগ্য হবে, ক্ষুদ্রতম মান 1 বসালেও অযোগ্য হবে। বলবে বৃহত্তম ক্ষুদ্র মানের অন্তর বের করো, বা গুণফল বের করো, যোগফল বের করো, একইভাবে প্রশ্ন হতে পারে। নেক্সট আমরা দেখব মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক বা প্রাইম নাম্বার বলা হয়, মৌলিক বা প্রাইম নাম্বার। মৌলিক বা প্রাইম নাম্বার কাকে বলবো না, যেসব সংখ্যা কেবলমাত্র 1 আর সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে, সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যেসব সংখ্যার উৎপাদক, উৎপাদক মানে হচ্ছে কোনো সংখ্যা যে সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে। ধরো 10, কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়। তাহলে 1, 2, 5, 10 এই 4টা হচ্ছে 10-এর উৎপাদক, 10-এর উৎপাদক বা গুণনীয়কও বলা হয়। তো আমরা বলবো মৌলিক সংখ্যা বলেছি 1 দিয়ে যাবে, একটা মৌলিক সংখ্যা নিয়ে 3, 3 1 দিয়ে ভাগ যায়, আর সেই সংখ্যা নিজে 3 দিয়ে ভাগ যায়। তার মানে 3-এর উৎপাদক কটা? 2টা। তো যত মৌলিক সংখ্যা আছে সবার উৎপাদক কত হবে? উৎপাদক 2টি হবে, একটি 1 হবে আর একটি সে নিজেই হবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে আমরা দেখব যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি না, 1 সেই সংখ্যা, সেম নাম্বার, এন্ড অন্য কোনো, অন্য 2টা 3টা 4টা 5টা অন্য সংখ্যা দ্বারাও ভাগ যায়, আদার নাম্বার, অন্য সংখ্যা দ্বারাও ভাগ যায়। সেই সব সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো? যৌগিক, যৌগিক সংখ্যা বলবো বা কম্পোজিট নাম্বার বলবো। যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলবো। যেমন 4, 4 1 দিয়ে ভাগ যায়, সেই সংখ্যা 4 দিয়েও ভাগ যায়, আবার 2 দিয়েও ভাগ যায়। যদি লিখি আমি 34, 1 দিয়ে ভাগ যাবে, 34 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 7 8 9 10 17 দিয়ে ভাগ যাবে। তো এরা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার উৎপাদক অনেকগুলো হতে পারে, দুটোর বেশি হবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এবারে আমরা জানি 1 কে মৌলিক সংখ্যাও বলা হয় না, যৌগিক সংখ্যাও বলা হয় না। কারণ মৌলিক সংখ্যা হবে যার দুটো ফ্যাক্টর থাকবে, অর্থাৎ দুটো উৎপাদক থাকবে, দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, একটা 1 নিজে হবে আর একটা সেই সংখ্যা হবে। কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখছি একটাই উৎপাদক, 1 দিয়েই যাবে, আদার্স কিছু তো দিয়ে যাবে না, তাই এই জন্য একে মৌলিক বলতে পারবো না।
যৌগিক বলতে পারবো না কেন না, যৌগিকের জন্য দুটার বেশি উৎপাদক হবে বা দুটার বেশি সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে, কিন্তু একের ক্ষেত্রে তো তা সম্ভব নয়। তাই একে মৌলিকও বলা চলবে না, যৌগিকও বলা চলবে না। আর কি আমরা জানি না, দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা, দুই হচ্ছে মৌলিক সংখ্যা, এবং দুই জোড় সংখ্যাও বা যোগ্য সংখ্যাও, যোগ্য বা জোড় ও একমাত্র যোগ্য বা জোড়। মৌলিক সংখ্যার যত সিরিজ আছে, মৌলিক সংখ্যা এক না, মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 29 ডট ডট, যত সিরিজ আছে তার মধ্যে একমাত্র 2 হচ্ছে জোড় সংখ্যা বা যোগ্য সংখ্যা বা 2 দিয়ে ভাগ যায় এমন একটা নাম্বার, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা। এখান থেকেও প্রশ্ন থাকে যে একমাত্র যোগ্য বা জোড় মৌলিক সংখ্যাটি লিখো।